হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায়মার্টিন প্রশ্নবিত্র সলভ করছিলাম। 13টা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা শুরু করবো মডেল কোশ্চেন পেপার নাম্বার 14, পেজ নাম্বার 582, রায়মার্টিন প্রশ্নবিত্রার মডেল কোশ্চেন পেপার নাম্বার 14। ঠিক আছে, একের দাগের থেকে শুরু করছি, যেগুলো এমসিকিউ আছে। এমসিকিউ একের দাগের একেরটা, বার্ষিক 5% হার সুদে এক্স বছরের স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা, মূলধন হবে কত? চারটা অপশন দেওয়া আছে। আমরা মূলধনটা পি টাকা ধরে নিচ্ছি। মূলধন পি টাকা ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমরা সুদটা বের করবো। আবার স্ববৃদ্ধিমূল বলে দিয়েছে, দুটোকে সমান করব। তাহলে বলেছে স্ববৃদ্ধিমূল। তাহলে এই যে পি টাকার 5% হারে এক্স বছরের সুদ কত হবে? পি টাকার 5% হারে এক্স বছরের সুদ, এইটা বাই 100। তাহলে এইটা হয়ে যাচ্ছে সুদ, কত হয়ে যাচ্ছে? এটা কেটে গেলে 20, তাহলে হয়ে যাচ্ছে পি এক্স বাই 20। তাহলে স্ববৃদ্ধিমূল কত হবে? আর সুদ প্লাস আসল, তার মানে আসল হচ্ছে পি আর সুদ হচ্ছে পি এক্স বাই 20 ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে যাচ্ছে। অতএব 20 লসাগু হলে 20p প্লাস পি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। বা পি কমন নিলে এখানে হয়ে যাচ্ছে 20, এখানে হয়ে যাচ্ছে পি কমন নিলে 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে পি এর মান হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে 20y বাই 20 প্লাস এক্স, এইটা আসল হয়ে যাচ্ছে। এবার এমসিকিউ এর মধ্যে কোনটা আছে? অপশন নাম্বার সি, 20y বাই 20 প্লাস এক্স। অপশন সি, 20y বাই 20 প্লাস এক্স। কি করা হলো? এটা আসল এক্স পি টাকা ধরে নেওয়া হলো। পি টাকার 5% হারে এক্স বছরের সুদ বের করে নেওয়া হয়েছে। সরল সুদের সূত্র পি আর টি বাই 100, এইটা বেরিয়েছে। এবার বলেছে স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা। স্ববৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল, পি এর সঙ্গে এই সুদটা যোগ করা হয়েছে। তাহলে এইটা আবার স্ববৃদ্ধিমূল বলে দিচ্ছে দুভাবে। আমরা একটা বলে দেওয়া আছে আর একটা ধরে নিয়েছি। তাহলে দুভাবে একই টাকার একই সুদের হার একই সময়ের সুদটা একই হবে, সমান করেছে, সমান করে পি এর মান বেরিয়েছে। ঠিক আছে, এরপর বলেছে এক্স কিউব বাই এক্স ইজ ইকুয়াল টু 1। সমীকরণটির সমাধানগুলি হলো, সমাধান কোনটা হবে? এটা হচ্ছে এক্স কিউব বাই এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে এটা আছে এক্স কিউব বাই এক্স ইজ ইকুয়াল টু 1, এর সমাধান কিন্তু জিরো সম্ভব নয়। কারণ জিরো হয়ে গেলে, এই যে আমরা যদি জিরো নিয়ে নিই তাহলে নিচে জিরো হলে এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, এর সমাধান কি হবে? যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে এটা এক্স হয়ে যাচ্ছে, একটা মান তখন জিরো হয়ে যাবে। এটা কোনোভাবেই ওটা না করে এই যে এইটা কাটলো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1 এদিকে বাঁ দিকে আনলে, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সূত্র ফেললে, তাহলে এক্স এর মান 1 আর এখান থেকে এক্স প্লাস 1 কে জিরো করলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 আসছে, আর এক্স মাইনাস 1 কে জিরো করলে এক্স ইজ ইকুয়াল টু 1 আসছে। তাহলে 1 আর মাইনাস 1 এই দুটো অ্যান্সার। ঠিক আছে, এখানে জিরো যে আছে, জিরো অ্যান্সার কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এই যে কেউ বলতে পারে যে কিউব আকারে আছে তাই 3টে রুট থাকা সম্ভব, কারণ এই যে এখানে জিরো জিরো যদি হয়ে যায়, জিরো পুট করলে কিন্তু স্যাটিসফাই করছে না ডান দিকের মানের সঙ্গে। যেগুলো অ্যান্সার হবে আমরা এতে ভ্যালুটা পুট করলে যেন স্যাটিসফাই করে, সেই রকম এক্স কিউব বাই এক্স এ 1 পুট করলে আর মাইনাস 1 পুট করলে ডান দিকের মানের সঙ্গে ম্যাচ করবে, তাই 1 আর মাইনাস 1 অ্যান্সার। আচ্ছা, এটাও হচ্ছে অপশন সি, 1 মাইনাস 1, সি 1 মাইনাস 1, এটা অ্যান্সার। তিনেরটা, পি কিউ আর এর এস টি সমান্তরাল কিউ আর। পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজে এস টি সমান্তরাল, এটা পি কিউ আর, এস টি সমান্তরাল কিউ আর। পিএস ইজ বাই এস কিউ 3/5, পিএস বাই এস কিউ, পিএস বাই এস কিউ ইজ ইকুয়াল টু 3/5, পিএস বাই এস কিউ, ওপরের পার্টটা বাই পুরোটা। আবার এখানে পিআর বলে দেওয়া আছে 28, তাহলে পিটি কত? আচ্ছা, তার মানে এইটা যেহেতু এইটা সমান্তরাল হয়ে যাচ্ছে এখানে, তাহলে এটা সদৃশ হয়ে যাচ্ছে, আনুপাতিক হারে হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যে পিএস বাই এস কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে পিএস বাই পিএস এই পার্টটা বাই এস কিউ, তাই তো? পুরো পার্টটা, এখানে পিআর বলা আছে। তাহলে আমরা পিএস বাই এস কিউর সঙ্গে যদি 1 যোগ করি বোথ সাইডে, বোথ সাইডে 1 যোগ করলে এই যে পিএস বাই এস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/5 প্লাস 1 এস কিউ, পিএস প্লাস এস কিউ, এটা 5, 3 প্লাস 5। তাহলে পিএস প্লাস এস কিউ, পি কিউ বাই এস কিউ হয়ে যাচ্ছে।
ইজ ইকুয়াল টু 8/5 PQ বাই SQ। ঠিক আছে, এবার পুরো বাহুটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে PQ বাই SQ, তাহলে এবার আরেকটা কন্ডিশনে এই যে PQ বাই SQ ইজ ইকুয়াল টু PR বাই RT হয়ে যাবে, বা RT বা TR। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যেটা, এবার ভ্যালুগুলো পুট করে দিই। এইটা ইজ ইকুয়াল টু 8/5, আর এইটা PR এর ভ্যালু কত বলা আছে, PR ইজ ইকুয়াল টু 28/RT, অতএব 8 ইন্টু RT ইজ ইকুয়াল টু 28 ইন্টু 5। তাহলে RT ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 28 ইন্টু 5/8, 4 দুগুণে 8, 4 7 28। তাহলে RT বা TR ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 35/2, তার মানে 17.5 হয়ে যাচ্ছে। তাহলে এই যে RT, তাহলে পিটিটা চেয়েছে, পিটি কত হবে, পিটি এর মান হবে পিটি ইজ ইকুয়াল টু PR মাইনাস TR। PR কত, PR হয়ে যাচ্ছে 28 মাইনাস TR হয়ে যাচ্ছে 17.5, তার মানে এটা হয়ে যাচ্ছে 10.5, পিটি হয়ে যাচ্ছে 10.5। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হলো যদিও, 10.5 সেমি অপশন বি তে আছে, দুই একটা, অপশন বি 10.5 সেমি। অঙ্কটা অনেকটা বড় অঙ্কের মতো হয়ে গেল। ঠিক আছে, এইটা PS বা SQ বলা আছে, এইটা উভয় দিকে 1 যোগ করে নেওয়া হয়েছে, তাহলে PQ বাই SQ বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে যেহেতু এরা বলে দেওয়া আছে সমান্তরাল, হ্যাঁ, এই যে ST আর QR সমান্তরাল, তাহলে এই সূত্র পড়বে আমাদের, এই সূত্রের মানটা পুট করা হয়েছে, RT এর মান পেয়েছি। এবার সমগ্র PR থেকে RT টা বিয়োগ করলে PT পেয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 3 এর দাগের, 3 এর দাগের হয়ে গেল 4 এর দাগের। চাঁদের 2 cos 3 থিটা সমান 1, 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos 3 থিটা ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। তাহলে cos 3 থিটা ইজ ইকুয়াল টু cos কত মান, 60 এর মান। তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 60, থিটা ইজ ইকুয়াল টু 60/3, থিটা ইজ ইকুয়াল টু 20। তাহলে কিসের মান চেয়েছে, একদম সহজ অঙ্ক। আচ্ছা, থিটারই মান চেয়েছে 20 ডিগ্রি, এটা অপশন সি তে আছে, 4 একটা অপশন সি 20 ডিগ্রি, 5 6। ঠিক আছে, একমুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা কটি। দেখো, একমুখ খোলা ফাঁপা চোঙ বলেছে, এই যে একটা চোঙ একমুখ খোলা এইরকম। এবার যেহেতু চোঙটা ফাঁপা, এইরকম ভেতরের পার্ট হবে, বাইরের পার্টও হবে এইরকম, এরও একটা থাকবে এইরকম। এবার এর তল সংখ্যা কটি, উপর দিকটা ফাঁকা, দেখো এই নিচের পার্ট আছে এইটা, তাহলে এইটা একটা তল, এই যে বাইরের দিকে এইটা একটা তল, এইটা একটা তল, এই যে বাইরের দিকে ভেতরে এই যে এটা গোলাকৃতির, এই একটা গোল গোল হয়ে থাকছে, তার ভেতরে একটা গোল, তাহলে দুটো তল হয়ে গেল গোলাকৃতি। নিচের দিকে দুটো তল হবে একই রকম ভাবে, যেহেতু ফাঁপা, টোটাল 4টে তল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা মিলে একটা তল হচ্ছে, আবার এইটা মিলে একটা তল, আর নিচের দিকে দুটো তল, তাহলে 4টি তল হচ্ছে। হ্যাঁ, যে কোনো ফাঁপা জিনিস চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে এই আকারে। তাহলে অপশন ডি 4টি। আবারও বলছি কি কারণে 4টি, যখন একটা ফাঁপা জিনিস নিজে চিন্তা ভাবনা করো, যে যদি জিনিসটা ফাঁপা হয়, তার ভেতরের যে রাউন্ডটা, সেইটার ভেতরের দিক গোল বরাবর একটা তল, বাইরের গোল বরাবর একটা তল, তার নিচের দিকে ফাঁপা, যেহেতু নিচের দিকের উপরে অংশ তলাটা একটা তল হবে, তার নিচে যে থাকবে যেহেতু ফাঁপা একদম নিচে, সেটা একটা তল হচ্ছে, টোটাল 4টে তল হচ্ছে। এবার বলছে এখানে x1 x2 ডট x3 করে xn, এই n সংখ্যক সংখ্যার গড় 20। এই যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn বাই n সংখ্যক সংখ্যার গড় 20 হয়ে যাচ্ছে। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 20n হয়ে যাচ্ছে, 20n। ঠিক আছে, এবার বলছে এখানে প্রত্যেকটার সঙ্গে 4 যোগ আছে, রাশিগুলির গড় কত হবে। প্রত্যেকটার সঙ্গে 4 যোগ আছে, xn সংখ্যাগুলির গড় 20। ঠিক আছে, এবার প্রত্যেকের সঙ্গে যদি 4 যোগ হয়ে যায়, তাহলে আমরা যদি 10টা পদ নিয়ে নিই, তাহলে এখানে 10টা পদ নিলে কত হবে, যে x1 প্লাস x2, এখানে n আছে বলে
n হয়ে গেল, তাহলে x2 প্লাস x3 প্লাস x10, 10টা পদ, তাহলে এখানে 10 হয়ে যাবে, 20 ইন্টু 10, তাহলে এটা 200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 200 হয়ে গেল। এবার এই যে প্রত্যেকটার সঙ্গে যদি 4 যোগ হয়, x1 প্লাস 4, x2 প্লাস 4, ডট ডট করে x10 প্লাস 4, প্রত্যেকের সঙ্গে 4 যোগ হলো বাই 10, এই 10টা পদের গড় কত হচ্ছে, ইজ ইকুয়াল টু এখানে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x10, এইগুলোকে সেপারেট করলে, আর 10 4টা কতবার আছে এখানে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 4 10 40 বার বাই 10 এইটা, তাহলে এইটার মান কত 200, তাহলে 200 প্লাস 40 বাই 10, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 240 বাই 10 কেটে গেল, তাহলে 24। এইখানটা বুদ্ধিটা খেলাতে হবে একটু, এই যে এইটার মান যেহেতু n হচ্ছে, তাহলে n, এইটা n আছে বলে n, তাহলে আমার 10টা পদ নিলে তাহলে n এর জায়গায় 10 হয়ে যাবে, এই 200 মানটা এইটা বুদ্ধি করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা কোন অপশনে আছে, অপশন বি 24, অপশন বি 24। ঠিক আছে, দেখো এইগুলো অ্যান্সার আসছে। নেক্সট দেখো, এবার 2 এর দাগে যাবো আমরা। 2 এর দাগে আছে শূন্যস্থান পূরণ, তাই তো? শূন্যস্থান পূরণের বলছে সোনার দাম বছরে 100% করে বৃদ্ধি পায়, 3 বছর পর সোনার দাম কত হবে? সোনার দাম বছরে এত করে বৃদ্ধি পেলে 3 বছর পর সোনার দাম কত হবে? তাহলে এখন যদি এক্সট্রা কত কত গুণ হবে, এখন যদি আমরা ধরে নিচ্ছি 2 এর দাগে এখন ধরে নিচ্ছি x টাকা, এখন যদি x টাকা হয় তাহলে 3 বছর পর কত হবে, তাই তো? কত গুণ হবে মানে x এর সঙ্গে কত গুণ আকারে থাকবে, এই যে x ইন্টু 1 প্লাস 100 বাই 100 গুণ 100 বাই 100, তারপরে 3, এতটা বৃদ্ধি পেয়ে এতটা হচ্ছে, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস 1 কিউব, তার মানে x ইন্টু 2 কিউব ইজ ইকুয়াল টু 8x, তাহলে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, x এর সঙ্গে 8 গুণ আকারে হয়ে যাচ্ছে, তাহলে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে 8 গুণ, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 8 গুণ। এবার 2 এরটা, x প্রপোর্শনাল y x প্রপোর্শনাল z হলে y প্লাস z কি হবে? এটা x প্রপোর্শনাল y, তাহলে y প্রপোর্শনাল x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাহলে x প্রপোর্শনাল y এখান থেকে, আর x প্রপোর্শনাল z, তাহলে এই যে y ইজ ইকুয়াল টু k1x, মনে করো y প্রপোর্শনাল z বলে দিয়েছে, তাহলে এই যে z প্রপোর্শনাল x y লিখতে পারি, তাহলে z ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা কি বলা আছে, x প্রপোর্শনাল y আর x প্রপোর্শনাল z, তাহলে y প্লাস z, আচ্ছা, আর x প্রপোর্শনাল y আর বলা আছে x প্রপোর্শনাল z, হ্যাঁ এইটাই x হচ্ছে k2x, তাহলে y প্লাস z কি হয়ে যাচ্ছে, k1 প্লাস k2x, তাহলে y প্লাস z যদি ধ্রুবকটা তুলে দিই, k1 k2 ধ্রুবক, এটা প্রপোর্শনাল x হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে শূন্যস্থানে x হয়ে যাবে। কি করা হয়েছে, x প্রপোর্শনাল y, এটাকে ঘুরিয়ে নেওয়া হয়েছে y প্রপোর্শনাল x, তাহলে y ইজ ইকুয়াল টু আমরা k1x লিখতে পারি, x প্রপোর্শনাল z আমরা ঘুরিয়ে লিখলে z প্রপোর্শনাল x, তাহলে z ইজ ইকুয়াল টু k2x, যেখানে k1 k2 ধ্রুবক, যোগ করলে এইটাকে আর এটাকে যোগ করলে y প্লাস z ইজ ইকুয়াল টু k1 প্লাস k2x, তাহলে y প্লাস z প্রপোর্শনাল, এই ধ্রুবকটা তুলে দিলে y প্লাস z প্রপোর্শনাল x হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 3 এর দাগের, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্তটি সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যায়? দুটো বৃত্ত আছে, ছেদও করছে না স্পর্শও করছে না, তাহলে দুটো বৃত্ত ছেদ বা স্পর্শ যখন করছে না, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, এই যে এই একটা স্পর্শক সরল সাধারণ স্পর্শক, এই একটা স্পর্শক, যে স্পর্শক দুটো বৃত্তের একই দিকে থাকবে তাদের সরল সাধারণ স্পর্শক বলা হয়, যে স্পর্শকের উভয় দিকে দুটো বৃত্ত থাকবে সেগুলো তির্যক সাধারণ স্পর্শক তাদের, তাহলে দুটো সরল, এইটা একটা তির্যক, এটা টাচ করবে, আর এই একটা তির্যক সাধারণ স্পর্শক, দুটো, টোটাল 4টে স্পর্শক হচ্ছে, এর চেয়ে বেশি হওয়া সম্ভব নয়, হ্যাঁ, তাহলে 4টি সাধারণ স্পর্শক, 4টি, 4 5 6, 4 বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলির মধ্যে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের ষষ্ঠিক মান। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ,
যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ তো 90° হবেই, আর এই যে দুটো সূক্ষ্ম বাকি দুটো কোণের সমষ্টি 90°, যেহেতু তাদের দুটোরই মান 90°-র চেয়ে কম, তাদের আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে একটার মান এটা 30° বলে দিয়েছে, তাহলে এইটার মান কত হবে? 90 প্লাস 30 120, যেহেতু তিনটে কোণের সমষ্টি 180°, তাহলে 180 মাইনাস 120 এটা 60° হয়ে যাচ্ছে। হ্যাঁ, 180 মাইনাস 90 প্লাস 30, এই দুটো সমষ্টি বাদ যোগ করে 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে এই কোণটার মানটা বেরোবে, তাহলে 60° হয়ে গেল। হ্যাঁ, এই কোণটির মান 60°। অপর সূক্ষ্মকোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান, ষষ্ঠিক পদ্ধতিতে মান 60°। ঠিক আছে, এবার দেখো একটি নিয়ের লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে, উচ্চতা বলা আছে। লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত? নিয়ের লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে, এটা হচ্ছে 2πr ইন্টু r প্লাস এইচ, যদি ব্যাসার্ধ r হয় আর উচ্চতা যদি h হয়। হ্যাঁ, এবার উচ্চতা আচ্ছা 4 সেমি বলা আছে, তাহলে ব্যাস কত হবে? এটা উচ্চতা বলে দেওয়া আছে 4, π। দেখো এই যে এইটার সঙ্গে 2π কেটে দাও, এটা 12 পড়ে থাকছে, তাহলে এখানে দেখো এই যে গুণ করলে r স্কোয়ার প্লাস 4r, 12টাকে যদি বাঁ দিকে আনি 0, তাহলে r এটা মিডল ফ্যাক্টর করলে r স্কোয়ার প্লাস 6r মাইনাস 2r মাইনাস 12। দেখো r কমন নিলে r প্লাস 6 মাইনাস 2 কমন নিলে r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব r প্লাস 6 ইন্টু r মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব r প্লাস 6 সমান 0, তাহলে r ইজ ইকুয়াল টু মাইনাস 6, এইটা একটা মান আসছে r ইজ ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে, আর একটা মান আসছে r মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে r ইজ ইকুয়াল টু 2, তার মানে ব্যাসার্ধ 2 একক বা 2 সেমিতে থাকলে সেমি, তাহলে ব্যাস কত? তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে ব্যাস, তাহলে ব্যাসার্ধ যদি 2 সেমি হয়, ব্যাস 4 সেমি, এককটা কি আছে এখানে? সেমি একক কি আছে, তাহলে r হচ্ছে ব্যাসার্ধ, r এর মান 2 সেমি, ব্যাস কত? ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস বেরোবে, তাহলে 2 ইন্টু 2 4 সেমি, তাহলে শূন্যস্থান হয়ে যাবে 4 সেমি লেখা আছে। 6টা দেখো কতগুলি তথ্য দেওয়া আছে, বলছে 38 না থাকলে মধ্যমার মান কত বাড়বে। আমরা 38 সহ একবার মধ্যমার মান বের করব। কত আছে? 40 44 45 42, 40 44 45 42, 40 44 45 42, 36 38 37, 36 38 37, 40 44 45 42, 36 38 37। তাহলে ঊর্ধ্বক্রমে আগে সাজাই, 36 37 38, 36 37 38, 40 42 44 45। দেখো এটা বিজোড় সংখ্যক পদ, মাঝের পদ কোনটা? তাহলে মাঝের পদ এইটা, তাহলে এখন মধ্যমা 38 সহ মধ্যমা হয়ে যাচ্ছে 40। ঠিক আছে, এবার 38কে যদি বাদ দিয়ে দিই আমরা, হয়ে যাচ্ছে তখন 36 37 40 42 44 45। তখন 1 2 3 4 5 6 6টা পদ তখন, তাহলে তখন মধ্যমা কত হবে? মাঝের দুটো পদের সমষ্টি বাই 2। মাঝের দুটো পদ কোনটা? এই দুটো, এদের সমষ্টি কত হচ্ছে? 40 প্লাস 42 বাই 2, তার মানে 82 বাই 2 হয়ে যাচ্ছে 41। তাহলে 38 না থাকলে মধ্যমা কত বাড়ছে? 41 মাইনাস 40 1, মধ্যমা 1 বাড়ছে 38 না থাকলে। তাহলে বলছে মধ্যমার মান ড্যাশ বৃদ্ধি পায়, মধ্যমার মান 1 বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখো এবার 3-এর দাগের শূন্যস্থান সত্য মিথ্যা। তিনের দাগের একটা 3-এর দাগের একের কি বলা আছে? বলছে যে অংশীদারি কারবারে মূলধন স্থির থাকলে লাভ সময়ের সঙ্গে সমানুপাতে থাকে। অংশীদারি কারবারে মূলধন একই আছে, লাভ সময়ের সঙ্গে সমানুপাতে থাকে। সময় বাড়লে লাভ বাড়বে, সময় কমলে লাভ কমবে, যদি টাকা মাঝে তুলে নেওয়ার কিছু না হয়। হ্যাঁ, মূলধন স্থির, সময় বাড়লে লাভ বাড়বে, তেমন সত্য। 2
x² y স্কয়ার এবং xy কিউব ক্রমিক সমানুপাতে। আচ্ছা, x² y স্কয়ার আর x কিউব y, এই তিনটা, তাই তো? x² y স্কয়ার আর xy কিউব, x কিউব y নয়, xy কিউব। এটা যদি এটা এইরকম থাকে ক্রমিক সমানুপাতি, কি হয়ে যায়? এরা ক্রমিক সমানুপাতি হলে এই যে x² y বাই x² y স্কয়ার ইজ ইকুয়াল টু x² y স্কয়ার বাই xy কিউব, এরকম হয়। তাহলে আমরা কাটাকাটি করে দেখি দুদিকের মান ইকুয়াল হচ্ছে কিনা। এইটা কাটলো, এইটা কেটে গেল, তাহলে 1 বাই y ইজ ইকুয়াল টু এইটা কেটে গিয়ে x হয়ে যাচ্ছে, আর এইটা কেটে y, তার মানে x বাই y হয়ে যাচ্ছে। বোথ সাইড ইকুয়াল হচ্ছে না, যেহেতু বোথ সাইড ইকুয়াল হচ্ছে না তাই এটা ক্রমিক সমানুপাতি নয়। যেহেতু ক্রমিক সমানুপাতি নয় তাই মিথ্যা, কারণ এখানে বলে দেওয়া আছে এটা ক্রমিক সমানুপাতি। যদি হয়ে যেত তাহলে সত্য হতো। 3 দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফল ব্যাসার্ধদ্বয়ের, এই যে দুটো বৃত্ত, এই একটা বৃত্ত মনে করো, এই একটা বৃত্ত, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফলটা, কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফল যদি তাদের ব্যাসার্ধের দূরত্বের চেয়ে বেশি হয়, কেন্দ্রদ্বয়ের দূরত্বের, এর ব্যাসার্ধ এইটা, এর ব্যাসার্ধ এতটা, আর এর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের যোগফলের চেয়ে বেশি আছে এটা। হ্যাঁ, তার মানে কি হবে? এরা স্পর্শ করছে না, ছেদও করছে না, কিছুই করছে না। তাহলে তারা এখানে বলেছে পরস্পরকে ছেদ করবে, ছেদ তো করছে না কোনোভাবে। এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফল তাদের ব্যাসার্ধের সমষ্টির চেয়ে বেশি, পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। এই যে দূরত্বের যোগফল মনে করো 10 একক, এর মনে করো 4 একক, এর মনে করো 3 একক, তাহলে 4 আর 3 7, মোট কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10। তাহলে এইরকম হলে এরা একে অপরকে স্পর্শ বা ছেদ কোনো কিছু করছে না। তাহলে এখানে বলেছে ছেদ করবে, তাই তো? ছেদ করবে বলেছে, তাহলে এটা ভুল দেয়া আছে, মিথ্যা। যদি বলে দিত যে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফলটা ব্যাসার্ধের যোগফলের চেয়ে কম, তখন ছেদের বিষয় আসতো বা স্পর্শ। এবার এখানে 4 √2 sin 2x + 5, এই যে 4 5 6, কি বলা আছে? √2 sin 2x + 5 ডিগ্রি, √2 sin 2x + 5 ডিগ্রি is equal to tan 45 হলে is equal to tan 45। এই যে √2 sin 2x + 5 ডিগ্রি is equal to tan 45 on 1, তাহলে sin 2x + 5 is equal to 1 by √2, তাহলে sin 2x + 5 ডিগ্রি is equal to কত হচ্ছে? sin কত মান? 1 by √2, sin 45, তাই তো? sin 45, উভয় দিক থেকে আমরা sin তুলে দিচ্ছি, তাহলে 2x + 5 is equal to 45 ডিগ্রি, তাহলে 2x is equal to 45 - 5 ডিগ্রি, 2x is equal to 40 ডিগ্রি, x is equal to 40 ডিগ্রি by 2, x is equal to 20 ডিগ্রি, x is equal to 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, x is equal to 20 ডিগ্রি হলো। এবার বলছে cos 3x, তাহলে cos 3x কত? cos 3x, cos 3 into 20 ডিগ্রি, cos 60 ডিগ্রি is equal to half, cos 60 মান হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই বলা আছে, তার মানে এটা সত্য। প্রসেসটা হলো এইটা। নেক্সট দেখো, একটি গোলককে সমান 4 টুকরো করা হলো, একটি গোলককে সমান 4 টুকরো করা হলো, প্রতি টুকরোর আয়তন πr³ ঘন একক। একটা গোলকের আয়তনের সূত্র 4/3 πr³, এইটা গোলকের আয়তনের সূত্র, ঠিক আছে? এবার এই যে 4 ভাগ আছে, প্রত্যেককে সমান 4 ভাগ করা হলো, 4 ভাগ করা হলে প্রত্যেকের আয়তন কত হবে? এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, নিরেট গোলকের আয়তন, তাহলে 4/3 πr³ ইন্টু 1/4, 4 কেটে গেল, 1/3 πr³ হয়ে যাচ্ছে প্রত্যেক অংশের আয়তন। কিন্তু কি বলা আছে? বলা আছে πr³, আর যদি গোলকের ব্যাসার্ধ হয়, তাহলে যেটা বলা আছে ঠিক বলা নেই, তাই এটা মিথ্যা, ঠিক আছে?
নেক্সট দেখো, বলছে একটি তথ্যের সংখ্যাগুরু মান হলো ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট মান। একটি তথ্যের সংখ্যাগুরু মান ওরকম ক্ষুদ্রতম মান নয়, সবচেয়ে বেশিবার যে মানটা থাকে, হ্যাঁ, ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট মান নয়। একটি তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে সর্বাধিকবার উল্লেখিত মান যেটা, তাই তো? তাহলে এখানে বলছে ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট মান, সেটা নয়, তাই এটা ভুল, মিথ্যা। সংখ্যাগুরু মান মানে যে যে পরিসংখ্যার মানটা সবচেয়ে বেশি বার আছে। নেক্সট দেখো, 4 দিকে যাবো, যেগুলো 2 নম্বর করে প্রবলেম সলভ করতে হবে। এগুলো যেহেতু 2 নম্বর করে প্রবলেম, তাই এগুলো কষে দেখাতে হবে ভালোভাবে। প্রথম মান আছে বার্ষিক কত সুদের হারে 4%, বার্ষিক কত সুদের হারে 4 বছরের সরল সুদ আসলের অনুপাত 9:25। আচ্ছা, ধরি সুদের হার, ধরি সুদের হার সমান R%, আমরা এবং আসল ইজ ইকুয়াল টু সুদের হার R%, সময় সমান 4 বছর, সময় সমান 4 বছর। আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান 9x টাকা, আর সুদ কত? আসল 9x টাকা, সরল সুদ ও আসলের অনুপাত, সরল সুদ। আচ্ছা, 9:25 হলে তার আসল হয়ে যাবে 25x, হ্যাঁ, আর সুদ হচ্ছে আসল 25x টাকা, আর সুদ ইজ ইকুয়াল টু 9x টাকা, হ্যাঁ। তাহলে এবার দেখো, অতএব 4% বার্ষিক সরল সুদের হারে, সরল সুদের হারে 25x টাকা 4 বছরের সুদ কত? PRT বাই 100, PRT বাই 100 এত টাকা। এটা 4 হলো, 4 কাটলো, আর x টাকা। তাহলে শর্তানুসারে দেখো, এইটা আমাদের সুদ বলে দেয়া আছে, অনুপাতিক মানটা দেওয়া আছে, যে যে সুদ ও আসলের অনুপাত 9:25। আমরা এখান থেকে সুদটা ধরে নিয়েছি 9x, আর আসল ধরে নিয়েছি 25x, ঠিক আছে। এবার যেহেতু সুদ বলা আছে, এবার আমরা সরল সুদের হারে সূত্র প্রয়োগ করে সুদ বের করে নিয়েছি। দুটো তো একই টাকার একই সুদের হারে মান, তাই আমরা সেই সুদ দুটোকে সমান করব। অতএব শর্তানুসারে Rx is equal to 9x, অতএব R is equal to 9, অতএব বার্ষিক সরল সুদের হার 9%, বার্ষিক সরল সুদের হার 9%, এটা আসছে। দেখো নেক্সট, দেখো পরের অঙ্কে যাচ্ছে, 2-এরটা, 4 দাগে 2। চার দাগে 2 বলছে একটি স্মার্টফোনের মূল্য প্রতি বছর R% হারে হ্রাস পায়। স্মার্টফোনটির বর্তমান ও 2 বছর আগের মূল্য দেয়া আছে, আর এর মান কত? 2 বছর আগের মূল্য, স্মার্টফোনের 2 বছর আগের মূল্য, 2 বছর আগের মূল্য কত? সমান 2 বছর আগের মূল্য 6,400 টাকা। প্রতি বছর, এটা সমহার হ্রাসের অঙ্ক, প্রতি বছর কত পার্সেন্ট হারে হ্রাস পায়? R% হ্রাস পায়, মূল্য R% হ্রাস পায়, প্রতি বছর মূল্যটা R% হ্রাস পায়। এবার দেখো 2 বছর পর মূল্য কত হবে? 2 বছর পর মানে বর্তমানে, তাই তো? 2 বছর আগের মূল্য ধরে আমরা ক্যালকুলেশন করছি। অতএব 2 বছর পর মূল্য,
মানে এই বর্তমান মূল্য আর কি, 2 বছর পর মানে বর্তমান, 2 বছর আগে, আচ্ছা বর্তমান মূল্য লিখছি। অতএব বর্তমান মূল্য, বর্তমান মূল্য এই যে 6400 ইন্টু 1 মাইনাস হয়ে যাবে R/100 তারপরে 2, এত টাকা। তাহলে শর্ত অনুসারে কি হবে, এই 2 বছর পর বর্তমানের মূল্যটা বলে দেয়া আছে, 6000 1 মাইনাস R/100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4900। ঠিক আছে, অতএব 1 মাইনাস R/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 4900 বাই 6000, এইটা কেটে গেল। ঠিক আছে, অতএব এটা 6000ই বলেছে না 6400, 6400 বলা আছে। ওয়ান মাইনাস R/100 তারপরে 2, এটা আমরা 7/8 তার স্কোয়ার লিখতে পারি। অতএব 1 মাইনাস R/100 ইজ ইকুয়াল টু 7/8। অতএব R/100 যদি এই মানটা ওদিকে চলে যায় কি হয়ে যাবে, 1 মাইনাস 7/8, হ্যাঁ, বা R/100 ইজ ইকুয়াল টু 8 লসাগু 8 মাইনাস 7, বা R/100 ইজ ইকুয়াল টু 1/8, বা R ইজ ইকুয়াল টু কত, বা R ইজ ইকুয়াল টু 100/8, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, বা R ইজ ইকুয়াল টু 25/2, বা R ইজ ইকুয়াল টু 12.1/2। উত্তর লিখবে যে মূল্য হ্রাসের হার 12.1%। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, প্রত্যেক অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে যে মূল্য হ্রাসের হার 12.1%। নেক্সট দেখো 4 থেকে 3-এর, বলছে হরের কর্ণ নিরসন করো। তাহলে 12 বাই আছে √15 মাইনাস 3 আছে, কর্ণ নিরসন করলে 12 ইন্টু আমরা √15 প্লাস 3 দিয়ে গুণ করব, √15 মাইনাস 3, √15 প্লাস 3 কর্ণ নিরসন। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। √15টাকে a ভাবো, 3টাকে b ভাবো, তাহলে কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2ab ইন্টু √15 প্লাস 3, এখানে 12 ইন্টু √15 প্লাস 3 বাই √15 স্কোয়ার 15 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 12 ইন্টু √15 প্লাস 3 বাই 12, 12 12 15 মাইনাস 3 বাড়িতে হচ্ছে, তাই তো, 15 মাইনাস 3 12 আসছে, আচ্ছা 3 স্কোয়ার 9 হয়ে যাবে, তো এটা 3 স্কোয়ার 9 চলে আসবে, এটা 6 হচ্ছে, 6 দিয়ে কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, 2 ইন্টু √15 প্লাস 3, এইটাই অ্যান্সার আসবে, 2 ইন্টু √15 প্লাস 3। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর 4-এর দাগের 4-এরটা এইভাবে করতে হবে এক্সাক্ট। x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই, একদমই সহজ অঙ্ক দিয়েছে, x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই, এইটা থেকে দেখা যেতে বলেছে যে x প্রপোর্শনাল y। তাহলে এখান থেকে অতএব x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k ইন্টু x মাইনাস ওয়াই, এখানে উল্লেখ করে দেবে k অশূন্য ভেদ ধ্রুবক, বা x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k, বা x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই লব প্লাস হর হলো, বাই লব মাইনাস হর হবে, মাইনাস মানে কি, এই যে x মাইনাস ওয়াই, এটা মাইনাস মানে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k এর নিচে কিছু নেই মানে 1 আছে, k প্লাস 1 বাই k মাইনাস 1, এইটা হবে। এই y y কাটলো, x x কাটলো, 2x বাই 2y ইজ ইকুয়াল টু
এটাকে আমরা K1 ধরছি, ধরি K1 ইজ ইকুয়াল টু K প্লাস 1 বাই K মাইনাস 1। এটা 2 2 কেটে গেল, অতএব x বাই y ইজ ইকুয়াল টু K1। অতএব x ইজ ইকুয়াল টু K1 y। K1 যেহেতু ধ্রুবক, K1 টাকে সরিয়ে দিলে অতএব হয়ে যাচ্ছে x প্রপোর্শনাল y। এখানে প্রমাণিত লিখে দেবে। ঠিক আছে, খুব সহজভাবে হয়ে গেল এটা। নেক্সট দেখো 5এরটায় যাব। পাঁচেরটা বলেছে ABC এর পরিকেন্দ্র O এবং D বিন্দু BC এর মধ্যবিন্দু। এই একটা বৃত্ত, পরিকেন্দ্র মানে কি? পরিবৃত্তের কেন্দ্র। A B C, এটা D, আচ্ছা এটা যোগ করে দেওয়া হলো, এটা O। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O, ঠিক আছে। আচ্ছা, D বিন্দু BC এর মধ্যবিন্দু, D বিন্দু BC বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। D বিন্দু BC বাহুর মধ্যবিন্দু। এবার এখানে কি বলেছে যে BAC ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, কোণ BAC ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, এই কোণটা। অতএব ত্রিভুজ BOD ও ত্রিভুজ COD এর এই যে BD সমান DC, এখানে লেখা যাবে ব্র্যাকেটে, এই দুটোকে সর্বসম প্রমাণ করব। আর D বিন্দু মধ্যবিন্দু, তাই BD সমান DC, যেহেতু লিখবে D BC এর মধ্যবিন্দু, তাই এটা সমান হচ্ছে, আচ্ছা OD সাধারণ বাহু, OD সাধারণ বাহু, আর OB সমান OC, এটা লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো ত্রিভুজের তিনটে বাহুই পরস্পর সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা সর্বসম। অতএব ত্রিভুজ BOD সর্বসম ত্রিভুজ COD, ঠিক আছে। তাহলে অতএব এই দুটো কোণ সমান হবে, অতএব কোণ এই যে BOD সমান কোণ COD, এই দুটো কোণ সমান হচ্ছে। এবার এখানে কি হবে? অতএব BC বৃত্তচাপের সাপেক্ষে কোণ BOC কেন্দ্রস্থ কোণ এবং কোণ BAC বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। অতএব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। BOC is equal to 2 into BAC is equal to BOC টাকে আমরা ভেঙে লিখছি BOD প্লাস COD, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু, এই মানটা 40 ডিগ্রি বলা আছে। অতএব কোণ BOD প্লাস কোণ, এইটাও BOD লিখছি, যেহেতু COD আর BOD সমান, অতএব কোণ 2BOD। COD আর BOD যেহেতু সমান, তাহলে COD এর জায়গায় আমরা BOD বসাতে পারি। তাহলে অতএব BOD কোণের মান কত? কোণ BOD ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি বাই 2, 40 ডিগ্রি। উত্তর লিখবে যে BOD কোণের মান 40 ডিগ্রি, এটা স্টেটমেন্টে উল্লেখ হবে। প্রসেসটা দেখো, এটা এই দুটোকে, এইটা 40 মানে এটা কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে BC বৃত্তচাপের সাপেক্ষে। এবার BODটা কি করে পাবো? এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তাহলে এই BOD কোণ আর COD কোণ সমান, তাহলে BOD আর COD সমান হলে এখানে হয়ে যাচ্ছে অটোমেটিক BOD ইজ ইকুয়াল টু 40, ঠিক আছে। নেক্সট দেখো 6এরটা। ছয়ে বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB সমান AD। আচ্ছা, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা আমরা কল্পনা করে নিচ্ছি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার AB ইজ ইকুয়াল টু AD,
এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইজ ইকুয়াল টু এডি, তাই তো? এ বি আর এডি সমান। এ বি ইজ ইকুয়াল টু, আচ্ছা, এ বি ইজ ইকুয়াল টু এডি, এ বি এই দুটো সমান। ঠিক আছে, এবার এ বি ডি 39 ডিগ্রি, এ বি এইটা যোগ করলে এইটা 39, কোণ এ বি ডি ইজ ইকুয়াল টু 39 ডিগ্রি। ঠিক আছে, এ বি ডি 39 ডিগ্রি। তাহলে বি সি ডি কত? বি সি ডি এই কোণটা। এবার দেখো, যেহেতু এ বি ডি 39, ত্রিভুজ এ বি ডি এর এ বি ইজ ইকুয়াল টু এডি, তাহলে এই দুটো বাহু সমান, অতএব এদের বিপরীত কোণ এ বি ডি সমান এ ডি বি ইজ ইকুয়াল টু 39 ডিগ্রি। এইটা 39, তার মানে এটা 39। ঠিক আছে, অতএব কোণ বি এ ডি কত? এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এই মানটা হয়ে যাবে 180 থেকে এদের সমষ্টির যোগফলটা বিয়োগ 180 মাইনাস 39 প্লাস 39 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 30 30 60 78 ইজ ইকুয়াল টু 102 ডিগ্রি। এবার যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই কি হবে? কোণ এ বি, কোণ বি এ, এটা হয়ে যাবে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা বি এ ডি মানে 102 প্লাস কোণ বি সি ডি ইজ ইকুয়াল টু 180, বা কোণ বি সি ডি হয়ে যাচ্ছে 180 মাইনাস 102, অতএব কোণ বি সি ডি ইজ ইকুয়াল টু এইটা বিয়োগ করলে 78 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা লিখবে বিসিডি কোণের মান 78 ডিগ্রি, এটাই অ্যান্সার হবে। বিসিডি কোণের মান 78 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো 7এরটা। 7 বলছে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা অঙ্কন করতে হবে আগে। চিত্র যেটা দেওয়া আছে, একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, এ বি সি, এটা ডি। ঠিক আছে, এই ত্রিভুজটা এক্সাক্ট দেওয়া আছে। এখানে বলা আছে যে এসিবি ইজ ইকুয়াল টু বিএসি প্রদত্ত। এখানে কোণ এ সি বি ইজ ইকুয়াল টু এসিবি ইজ ইকুয়াল টু বিএডি, বিএডি এসিবি, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, আচ্ছা, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, তাহলে এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর, দেখো এর এইটার সঙ্গে এইটা সমান, এই দুটো 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট এই কোণটার সঙ্গে এইটা অটোমেটিক্যালি সমান হয়ে যাচ্ছে। দুটো ত্রিভুজের দুটো কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, এর এইটার সঙ্গে সমান, এই দুটো, যেমন এর সঙ্গে এইটা সমান, এর সঙ্গে এইটা সমান, এই সঙ্গে এইটা সমান, আর এরা 90 ডিগ্রি, অটোমেটিক এর সঙ্গে এইটা সমান হবে। ঠিক আছে, অতএব এর কোণ এ বি ডি কোণ সমান ডি এ সি কোণ। ঠিক আছে, তাহলে এই দুটো সদৃশ কোণই হয়ে যাচ্ছে ত্রিভুজ দুটো। ঠিক আছে, এসি ইজ ইকুয়াল টু 15 সেমি, এসি 15 সেমি, এবি 20 সেমি, এসি 15 সেমি, এবি 20 সেমি, এটা 15 সেমি, এবি 20 সেমি, হ্যাঁ 15 সেমি 20 সেমি,
আর বিসি 25 সেমি, বিসি 25, এইটা 25 সেমি, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এবার এদের তিনটে কোণই পরস্পর সমান হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি সদৃশ কোণে, সদৃশ কোণে ত্রিভুজ। এবার এখানে কন্ডিশন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়ে যাবে। এবার আমরা তাহলে সদৃশ কোণী হলে যে দুটো এর সঙ্গে এইটা সমান, এর সঙ্গে এইটা সমান, তাহলে অতএব যে সদৃশ কোণীর কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, যে এইটা নিচ্ছে এই ত্রিভুজ, এইটার সঙ্গে এইটা সমান, অতএব ত্রিভুজ এই যে এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, এডি বাই এটা না প্রয়োগ করেও এটা দেখছি এডি বাই এর এইটার সঙ্গে এটা নিচ্ছে, এটা অটোমেটিক এইটা চলেই আসছে, এই পার্টটা নিতে হচ্ছে, এই পার্টটা আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, মূল ত্রিভুজটাকে নিতে হচ্ছে। এবার দেখো মূল ত্রিভুজের অতএব ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিসি স্কয়ার কত? বিসি স্কয়ার সমান বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 25 স্কয়ার ইজ ইকুয়াল টু 625, আর এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার কত? এবি হয়ে যাচ্ছে 20 তার স্কয়ার, এটা 15 তার স্কয়ার, এটা 400 প্লাস 15 15 225 সমান 625 হয়ে যাচ্ছে। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এর এইটা সমকোণ, এর এই দুটো সমকোণ, তাহলে সেই সদৃশ কোণের কন্ডিশন থেকে পেয়ে যাচ্ছে মূল ত্রিভুজটা উভয় ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ এ বি সি উভয় ত্রিভুজের সঙ্গে সদৃশ, ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা একটু মূল ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজকে নিয়ে ক্যালকুলেশন করি, অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর, আচ্ছা এই কোণটা উভয়েরই কোণ, অতএব এসি বাই এডি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার মূল ত্রিভুজের 90 ডিগ্রি কোণটা, এইটা এর বিপরীত বাহু বিসি, আর এর 90 ডিগ্রি এইটা, এর বিপরীত বাহু এবি, ঠিক আছে। এসি ইজ ইকুয়াল টু 15, এইটা এডিটা এডি থাকবে, বিসি কত? বিসি 25 আর এবি কত? 20, 5 3 15, 5 5 25, 5 4 20, অতএব এডি ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এডি 12, এডি হয়ে যাচ্ছে 12। তাহলে এখানে অ্যান্সার লিখবে, দেখো ঠিক এইভাবে ক্যালকুলেশনটা করবে, আর লিখবে এডির দৈর্ঘ্য 12 সেমি বা এডি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। নেক্সট দেখো 8এরটা, 8এর অঙ্ক কি বলছে? tan 30 cos 60, tan 30 cos 60 is equal to tan theta cos 60, tan theta cos 60 is equal to √3/2, এটা থিটা। অতএব tan theta ইন্টু এর মান হাফ ইজ ইকুয়াল টু √3/2, এইটা কেটে গেল, তাহলে tan theta ইজ ইকুয়াল টু √3, তাহলে tan theta ইজ ইকুয়াল টু tan 60, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি চলে আসছে। এবার কি চেয়েছে এখানে? tan theta মাইনাস 15, tan না sin theta মাইনাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 60 মাইনাস 15 হয়ে যাচ্ছে sin 45, 60 থেকে 15 বিয়োগ করলে 45 হয়, তাহলে sin 45 এর মান কত? 1/√2, তাহলে অ্যান্সার লিখবে sin theta মাইনাস 15 এর মান 1/√2, sin theta মাইনাস 15 এর মান 1/√2, ঠিক আছে। নেক্সট দেখো 8 হলো 9 এর অঙ্ক, 4 দাগের। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট কিন্তু অবশ্যই লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট উল্লেখ করতে হবে অবশ্যই। একটি বিমান ভূমিতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে যাত্রা করে,
ধরা যাক সি বিন্দু থেকে একটি বিমান সি এ বরাবর ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে যাত্রা করে। সি বিন্দু থেকে একটি বিমান ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে যাত্রা করে 1000 মিটার যাওয়ার পর সেটি ভূমিতল থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে আমরা এইটা 1000 মিটার গেছে, ধরে সিএ সমান 1000 মিটার, অর্থাৎ সি বিন্দু থেকে 1000 মিটার গিয়ে এ বিন্দুতে পৌঁছায়। তাহলে দেখো, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাচ্ছি, ত্রিভুজ এ বি সি থেকে পাই, বলছে ভূমিতল থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে এখানে এই লম্ব আর উচ্চতা নিয়ে ক্যালকুলেশন, তাই আমরা সাইন ধরে নেবো, সাইন 30 যেগুলো লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, সাইন থিটার মান এটা হাফ ইকুয়াল টু এবি বাই এসির মান 1000, এটা কেটে দিলে 500 হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে এবি ইকুয়াল টু 1 এর সঙ্গে 500 গুণ হয়ে 500 হয়ে যাবে। অতএব বিমানের উচ্চতা থাকবে, কি বলেছে, যার পর ভূমিতল থেকে উচ্চতা নির্ণয় করো। অতএব ভূমিতল থেকে উচ্চতা হবে, ভূমিতল থেকে উচ্চতা হবে 500 মিটার। ঠিক আছে, ভূমিতল থেকে উচ্চতা হবে 500 মিটার। নেক্সট 10 আচ্ছা, একটি গোলক, তার হাফ অংশ গোলক এবং 1/4 অংশ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ধরে গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। একটা গোলক আছে, এই একটা গোলক, ঠিক আছে। তাহলে অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক। এটা একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটা গোলক। তাহলে এর হাফ অংশ, এই গোলকটার হাফ অংশ মানে এইরকম অংশ হয়ে যাচ্ছে, এই এতটা। এবার এই যে এতটা আছে ধারটা, এর ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, আবার এইটা তো যোগ আছে তার সঙ্গে, সলিড গোলক হলে। অতএব গোলকের হাফ অংশের সমগ্রতলের ক্ষেত্রফল সমান এই উপরটার জন্য 2 পাই আর স্কয়ার প্লাস এইটা আর হলে, এইটা এরকম এখানে বৃত্তাকার থাকে, এটা বৃত্তাকার, একটা সলিড একে যে কোনো বস্তু দেখবে, যেমন একটা যদি একদম গোলাকার তরমুজ কাটা হয়, দেখবে উপরটাও তো একটা তল থাকতে সলিড, সেটাও গোলাকার। তাহলে তার ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ দেওয়া হয়, সেটা পাই আর স্কয়ার হয়ে যাবে এত বর্গ একক, আমার এটা হয়ে যাচ্ছে 3 পাই আর স্কয়ার বর্গ একক, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আর গোলকটা এইটাকে আবার যদি ভাগ করে নেওয়া হয়, এইরকম পার্ট চলে আসছে, তার 1/4 অংশ মানে এইরকম, এই পার্টটা হয়ে যাচ্ছে 4 পাই আর স্কয়ার বাই 4। তাহলে অতএব 1/4 অংশ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এইটার জন্য হয়ে যাচ্ছে এই যে 4 পাই আর স্কয়ার বাই 4, ঠিক আছে, এইটা প্লাস এই যে পুরোটা পাই আর স্কয়ার, তাহলে তার অর্ধেকটা কত হয়ে যাবে, পুরোটা পাই আর স্কয়ার থাকলে তার অর্ধেকটা এইটা পাই আর স্কয়ার বাই 2, আর এইদিকেও গোলকাকার মতো, ঠিক আছে, এইটাও মোটামুটি এইরকম গোলকের অর্ধেক অংশ পুরোটা, প্লাস পাই আর স্কয়ার বাই 2 প্লাস এইটা হচ্ছে এইরকম, এই দিকটাও হয়ে যাবে পাই আর স্কয়ার বাই 2, এই দিকটা পুরোটার অর্ধেক অংশ, ঠিক আছে। এইটাকে দুভাগ করলে
এই সমগ্রটা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, যেটা এত বর্গ একক। তাহলে 4 কেটে গেল, আর এটা পাই আর স্কোয়ার প্লাস 2 যোগ করলে দুটো পাই আর স্কোয়ার যোগ করলে এই যে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার বাই 2 বর্গ একক। 2 কেটে গেল, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, এটা 2 পাই আর স্কোয়ার বর্গ একক হচ্ছে। ঠিক আছে, এইটা আসছে। এবার গোলক, হাফ অংশ গোলক ও 1/4 অংশ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তিনটে মান বেরিয়েছে। অতএব গোলক, এত অংশ গোলক ও এত অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। গোলকের ছিল 4 পাই আর স্কোয়ার এত বর্গ একক, এইটা 3 পাই আর স্কোয়ার বর্গ একক, আর এটা হয়ে যাচ্ছে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এই বর্গ একক গুলো লিখছি না, তাহলে পাই আর স্কোয়ার প্রত্যেকটা থেকে সরে গেলে 4:3:2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের অঙ্ক দিয়েছে। ইজ ইকুয়াল টু 4:3:2, এটা আনসার। নেক্সট দেখো 11টা। এবার বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা 3 গুণ করলে শঙ্কুর আয়তনের কি পরিবর্তন হবে। ব্যাসার্ধ, আগে আমি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নেব। ধরে শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। অতএব শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। এইটা হয়ে যাচ্ছে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার ব্যাসার্ধ উচ্চতা দুটোকেই 3 গুণ করলে, অতএব ব্যাসার্ধ 3 গুণ করলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান 3 আর একক, আর উচ্চতা 3 গুণ করলে উচ্চতা সমান 3h একক। অতএব তখন শঙ্কুর আয়তন একের 3 পাই আর, তখন আর এর মান 3 আর এইচ, তখন এইচ এর মান হচ্ছে 3h এত ঘন একক। এই 3 না 1/3 আমরা রেখে দিই, কারণ 1/3 সঙ্গে গুণ আকারে সরাসরি এটাকে রাখবো। 1/3 পাই, এইটা 9 আর স্কোয়ার ইন্টু 3h ঘন একক। তাহলে এইটা হয়ে যাচ্ছে 3 9 27, সামনে 27 গুণ আকারে রাখছে, ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এইটা শুধু এইটা ছিল, এখানে 27 ইন্টু সেইটা হচ্ছে, তাহলে 27 গুণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে যে আয়তনের কি পরিবর্তন হবে? অতএব আয়তন 27 গুণ বৃদ্ধি পাবে। না, আয়তন এইটার 27 গুণ হচ্ছে, তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? অতএব আয়তন বাড়ছে, আয়তন মানে বেড়ে হয়ে যাচ্ছে অত গুণ। তাহলে বাড়লো কতটা? আয়তন বাড়লো সমান 27 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। তাহলে এইটাকে যদি এ ভাবি, 27 মাইনাস এ 26, তাহলে 26 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। অতএব আয়তন মানে এইটা যদি 27 হতো, যদি বলতো যে বেড়ে কতটা হয়ে গেল, আর যদি বলে কতটা বাড়লো, দুটো তফাৎ আছে। অতএব বলছে শঙ্কুটির আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে আয়তন হয়ে যাবে 26 গুণ বৃদ্ধি। অতএব আয়তন 26 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, 26 গুণ বৃদ্ধি পাবে।
নেক্সট দেখো লাস্ট 4 দাগের 12টা। আর এইটাও লিখে দেওয়া যেত যে আয়তন আগের 27 গুণ হয়ে গেল, যদি এই একটা লিখে যেত যে আয়তন আগে 27 গুণ হয়ে গেল। নেক্সট 12টা, বলছে ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য আছে 10, 12, 13, 14, 10, 12, 13, 14, 10, 12, 13, 14, 2x plus 1, 2x plus 5, 22, 23, 2x plus 1, 2x plus 5, 22, 23, 10, 12, 13, 14, 2x plus 1, 2x plus 5, 22, 23, 25, 22, 23, 25, 26, 25, 26 এই তথ্যের মধ্যমা, এই তথ্যের প্রদত্ত মধ্যমা, প্রদত্ত মধ্যমা সমান, এই তথ্যের প্রদত্ত মধ্যমা সমান 17। দেখো আর এখান থেকে আমরা পাচ্ছি প্রাপ্ত মধ্যমা কত, ক্যালকুলেশন করে প্রাপ্ত মধ্যমা 1 2 3 4, 1 2 3 4, মোট 10টা পদ আছে। তাহলে মাঝের পদ দুটো, তাহলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যাচ্ছে মধ্যমা। তাহলে এই যে 2x plus 1 plus 2x plus 5 by 2 এইটা, তাহলে এইটা 4x plus 6 by 2 is equal to 2x plus 3। তাহলে প্রাপ্ত মধ্যমা প্রদত্ত মধ্যমা, প্রাপ্ত মধ্যমা আমরা ক্যালকুলেশন করে বের করছি, দুটো একই হবে। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে 2x plus 3 is equal to 17, বা 2x is equal to 17 minus 3, বা 2x is equal to 14, বা x is equal to 14 by 2, বা x is equal to 7। অতএব x এর মান 7। দেখো এর সাথে সাথে মডেল কোশ্চেন পেপার 14 এর 1 2 3 4 চারটে দাগের কোশ্চেনের সলিউশন কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে এই মডেল কোশ্চেন পেপার 14 এর 5 দাগ থেকে সলভ করা শুরু করবো। ওকে, টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করবো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।